ব্রগলি বলছে যে আমাদের নেচার না সবসময় সিমেট্রি পছন্দ করে। সিমেট্রি পছন্দ করে মানে যেমন আমরা কুলম্ব পড়েছি, গ্র্যাভিটেশনাল পড়েছি, সবকিছু সিমেট্রি বেসিসে, এইখানেও একটা সিমেট্রি থাকবে। মানে এইখানে যেমন আমি বলছি যে তোমার ওয়েভ পার্টিকেল নেচার আছে, তার মানে পার্টিকেলেরও নিশ্চয়ই ওয়েভ নেচার। সার্টেন সিচুয়েশন মানে একটা সার্টেন কন্ডিশনেই কখনো পার্টিকেল নেচার করবে, কখনো ওয়েভ নেচার করবে। দুটো নেচার কখনোই একসঙ্গে দেখতে পাবো না। মানে একসাথে লাইট কখনোই ওয়েভের মতো বা পার্টিকেলের মতো বিহেভ করতে পারবে না। আইদার ওয়েভের মতো বিহেভ করবে, নাহলে পার্টিকেলের মতো বিহেভ করবে। ওয়েলকাম টু আওয়ার আইসিএস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন আর ম্যাটার চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে তোমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ডি ব্রগলি হাইপোথিসিস, এবং সেই ডি ব্রগলি হাইপোথিসিসের উপর বেস করে কিছু অ্যানালিসিস মানে প্রবলেম সলভ, তার অ্যাপ্লিকেশন গুলো। ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা পড়েছিলাম ফটো ইলেকট্রিক এফেক্টে, ফটো ইলেকট্রিক এফেক্ট কি ছিল, কার তথ্য ছিল, সেটা হচ্ছে আইনস্টাইনের। আইনস্টাইন কি বলেছিল যে লাইটের ম্যাটার মানে লাইট, যেটা লাইটের পার্টিকেল নেচারও আছে, লাইটের ওয়েভ নেচারও আছে, সেইটা হচ্ছে আইনস্টাইন বলেছিল। এবং এক্সপেরিমেন্টালি যে এক্সপেরিমেন্টটার মাধ্যমে দেখিয়েছিল সেই এক্সপেরিমেন্টটা ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট। সেই এক্সপেরিমেন্টটা দেখিয়েছিল যে একটা মেটাল সারফেসের উপরে যখন কোনো লাইট ইনসিডেন্ট করানো হবে, তাহলে সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন ইজেক্ট হবে এবং তার জন্য আমরা কারেন্ট পাবো। এবং সেই যে ফেনোমেনাটা, এটা কিন্তু ওয়েভ নেচার কনসিডার করে এক্সপ্লেন করা যায়নি। ওয়েভ নেচার বলতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে নেচার হয় সেই নেচারটাকে কনসিডার করে এই ফেনোমেনাটা এক্সপ্লেন করা যায়নি। এবং তো সেইখানে একটা একটা লাইটকে তোমার ফোটন হিসাবে মানে পার্টিকেল হিসাবে, ওয়েভ প্যাকেট, এনার্জি প্যাকেট হিসাবে কনসিডার করে এক্সপ্লেন করা গেছিল। তাহলে পার্টিকেল যে নেচার লাইটের, সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে এক্সপ্লেন করা গেছে। তাহলে সেম ভাবে তোমার লাইটের যে ওয়েভ নেচার, সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স ফেনোমেনাতে। তাহলে আজকে যেটা হচ্ছে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এরপরে যে সায়েন্টিস্ট এলো, যে ধরো আমার মেনলি তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে প্রবলেম হচ্ছিল যে আমি একটা লাইটের কথা বলছি, যেখানে একটা লাইট বলছি আমার পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে। তো ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। তাহলে কি হওয়া উচিত, পার্টিকেল নেচার যদি থাকে তাহলে পার্টিকেলের অ্যাকর্ডিং টু মানে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা মোমেন্টাম সম্বন্ধে কি জানি, পি ইকুয়াল টু জানি মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু কি হওয়া উচিত, মাস আর ভেলোসিটির প্রোডাক্ট। কিন্তু তুমি যখন লাইটকে অ্যাজ এ পার্টিকেল ভাবছো, মানে ফোটন ভাবছো, তাহলে ফোটন ভাবলে তাহলে তার রেস্ট মাস তো জিরো, তাহলে তার মোমেন্টাম জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা লাইটের মোমেন্টামকে, লাইটের যে পার্টিকেল বা ফোটনের মোমেন্টামকে এক্সপ্লেন করতে পারছি না। তাহলে এই মোমেন্টামকে রিপ্রেজেন্ট করার জন্য আমার অন্য ফর্মুলা দরকার, যেটা আইনস্টাইন বলল যে আমার ফোটনের মোমেন্টাম বা লাইটের যে অ্যাসোসিয়েটেড পার্টিকেল ফোটন ভাবছি তার মোমেন্টাম হবে। তাহলে মোমেন্টামটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না এই ফর্মুলাটা দিয়ে। তার মানে আইনস্টাইন বলছে যে আমরা যদি ফোটনকে পার্টিকেল ভাবি, তাহলে সেটার যে মোমেন্টাম হবে সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এইটা হচ্ছে ফোটনের মোমেন্টাম হবে। কিন্তু আমাদের এমনি যে ক্লাসিক্যাল মেকানিক্সে পার্টিকেলের মোমেন্টাম বলতে মাস ইন্টু ভেলোসিটি বোঝায়। তো এটা হচ্ছে আইনস্টাইনের মতামত ছিল। ক্লাসিক্যাল মেকানিক্স হলো আইনস্টাইন বলল যে লাইটের পার্টিকেল ওয়েভ দুটোই নেচার আছে। কিন্তু সেই সময় বিজ্ঞানী ডি ব্রগলি বলছে যে আমাদের নেচার সবসময় একটা মানে বিউটিফুল, মানে এই জন্য বিউটিফুল বলা হচ্ছে যে আমাদের নেচার কি সবসময় একটা সিমেট্রি পছন্দ করে। আমাদের নেচার সবসময় একটা সিমেট্রি চায়। যেমন তুমি দেখো খুবই মানে ইন্টারেস্টিংলি দেখো, কুলম্ব যেমন ফোর্স পড়েছো, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়েছো, সেগুলো কিন্তু সিমেট্রির উপর বেস করেই। কারণ আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সে মাসের প্রোডাক্ট করি, এখানে চার্জের প্রোডাক্ট করি, তাহলে সবকিছু সিমেট্রি। তাহলে এইখানেও একটা সিমেট্রি কাজ করবে। সিমেট্রিটা কি বলছে, যেমন আমরা ভাবছি লাইট পার্টিকেলের মতো বিহেভ করছে, তাহলে পার্টিকেল কেন না লাইটের মতো বিহেভ করতে পারবে না বা ওয়েভের মতো বিহেভ করতে পারবে না। তাহলে এই রকম কনসেপ্টটা বলছে যে লাইটের পার্টিকেল নেচার যদি থাকে, তাহলে পার্টিকেলেরও নিশ্চয় ওয়েভ নেচার থাকবে। লাইট হচ্ছে ওয়েভ পার্টিকেল দুটোই নেচার আছে, তার মানে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। এটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিসটা ছিল, যে নেচারের সিমেট্রি থেকে বলা হচ্ছে যে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। এইটা হচ্ছে সে তার পিএইচডি থিসিসে
ডিফেন্ড করেছে। আইনস্টাইন বলল লাইটের পার্টিকেল ওয়েভ নেচার আছে, এইটার থেকে মানে এই যে কনসেপ্টটা দিয়েছে তার উপরে তখন ওই ড্রিবগলি মানে একটা ফ্রান্সে মানে ফরাসি বিজ্ঞানী যেটা সে বলছে যে ড্রিবগলি বলছে যে আমাদের নেচার না সবসময় সিমেট্রি পছন্দ করে। সিমেট্রি পছন্দ করে মানে যেমন আমরা কুলম পড়েছি, গ্র্যাভিটেশনাল পড়েছি, সবকিছু সিমেট্রি বেসিসে এইখানেও একটা সিমেট্রি থাকবে। মানে এইখানে যেমন আমি বলছি যে তোমার ওয়েভ পার্টিকেল নেচার আছে, তার মানে পার্টিকেলেরও নিশ্চয়ই ওয়েভ নেচার থাকবে। তাহলে পার্টিকেলের যদি ওয়েভ নেচার থাকে সেটা কিরকম হবে, বলছে যে যে কোনো ম্যাটার ওয়েভ মানে যে কোনো মুভিং পার্টিকেলের সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে, যেই ওয়েভটা হচ্ছে তার ওয়েভ লেন্থ হবে ল্যামডা ইকুয়াল টু h/p। যেই ওয়েভটার ওয়েভ লেন্থ হবে লাইটের যেমন পার্টিকেলের ওয়েভ লেন্থ মানে ফোটনের যা ওয়েভ লেন্থ, সেই এক্সপ্রেশন দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে ড্রিবগলি হাইপোথিসিসটা কি দাঁড়ালো, যে যে কোনো মুভিং পার্টিকেলের সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে এবং সেই ওয়েভটার ওয়েভলেন্থ হবে ল্যামডা ইকুয়াল টু h/p। তাহলে যেমনটা আমার একটা ওয়েভের পার্টিকেল নেচার ছিল, তেমনি একটা পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে এবং তার ওয়েভলেন্থটাকে রিপ্রেজেন্ট করব ল্যামডা ইকুয়াল টু h/p, যেখানে পিটা হচ্ছে তোমার p ইকুয়াল টু mv। তাহলে আমার লাইট যদি ওয়েভ আর পার্টিকেল নেচার করে, তাহলে পার্টিকেলও আমার একটা তাহলে ড্রিবগলি হাইপোথিসিস অনুযায়ী বলছে ওয়েভলেন্থ অফ দ্য ম্যাটার ওয়েভ, যে ম্যাটার ওয়েভটা মানে যে পদার্থ তরঙ্গটা হচ্ছে সেই যে ওয়েভটা তৈরি হচ্ছে তার ওয়েভলেন্থ হবে ল্যামডা, সেটাকে রিপ্রেজেন্ট করা হবে h/p দিয়ে, যেখানে পিটা হচ্ছে m ইন্টু ভি। তাহলে এই এক্সপ্রেশনটাতে h/mv যদি লিখি, দেখো যদি আমি ভিটাকে টেন্স টু 0 করি তাহলে ল্যামডা টেন্স টু ইনফাইনাইট হয়ে যাবে 1/0, তাহলে ইনফাইনাইট হয়ে গেল। তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, যে তোমার ভেলোসিটি 0 হলে ল্যামডা ইনফাইনাইট। তার মানেটা কি, যে যদি কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে তার জন্য কিন্তু আমি ওয়েভ নেচার দেখতে পাবো না, তার মানে তার ওয়েভলেন্থ ইনফাইনাইট হয়ে যাচ্ছে। মানে হচ্ছে যে তার ড্রিবগলি যে ওয়েভলেন্থের কথা বলেছে যে ওয়েভ নেচার পাবো, সেটা পাবো না। তাহলে একটা অবজেক্ট যখন মুভিং থাকবে, মোশনে থাকবে, তার জন্যই কিন্তু আমরা এই ড্রিবগলি হাইপোথিসিসটাতে যেটা বলেছে সেটা ভ্যালিড হবে। তাহলে তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে ধরো যে একটা কার মুভ করছে বা একটা ফুটবল সেই ক্ষেত্রে মোশনে আছে, তার মানে তার ক্ষেত্রেও একটা ওয়েভলেন্থ আছে, মানে তারও ওয়েভ নেচার আছে, কিন্তু আমরা দেখতে পাই না কেন? সিম্পল অ্যান্সার হচ্ছে যে কারণ তার ওয়েভলেন্থটা খুবই স্মল। সেটা কি করে বুঝছে যে ওয়েভলেন্থটা স্মল? সেই সমস্ত ক্যালকুলেশন আমরা এখন করব। তো ফার্স্টে এইখানে আর কিছু মানে ডিটেলস বলে দিচ্ছি যে ড্রিবগলি হাইপোথিসিস আর কি বলেছিল। যে প্রথমে তো বললো যে এই একটা মুভিং পার্টিকেল যদি হয়, মুভিং পার্টিকেল মোশনে থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা ড্রিবগলি ওয়েভলেন্থ পাবো, 1 নাম্বার। 2 নাম্বার, একটা পার্টিকেল পজিটিভ না নেগেটিভ চার্জ তার উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, এটা চার্জের উপর ডিপেন্ডেন্সি নেই, কারণ হচ্ছে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। মানে লাইট যেমন কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন লাইট কি ছিল, লাইটটা তোমার ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু এইখানে যে ওয়েভটা পাচ্ছি সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। এই যে ওয়েভটা, এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ। ওই লাইটে হচ্ছে ডিউ টু চার্জ, মানে চার্জের জন্য যে ওয়েভটা, মানে চার্জের অসিলেশন, মানে চার্জের যে ভাইব্রেশন, তার জন্য ওই ওয়েভটা জেনারেট হয়, ওই জন্য ওটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এইখানে ম্যাটারের মানে মোশনের জন্য যে ওয়েভটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ। তাহলে ওয়েভটা দুটো ডিফারেন্স আছে, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর এইখানে ড্রিবগলি যে ওয়েভটার কথা বলেছে সেটা হচ্ছে ম্যাটার ওয়েভ। ঠিক আছে, আর একটা ছিল যে তোমার দেখতে পাচ্ছ ল্যামডা ইকুয়াল টু h/p, মানে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু p, তার মানে যার মোমেন্টাম যত বেশি হবে তার ওয়েভলেন্থ তত কম হবে। এইবার আমরা কিছু অ্যাপ্লিকেশন মানে কিছু মানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট নিয়ে দেখি যে আদতে কার ক্ষেত্রে আমরা ড্রিবগলি ওয়েভলেন্থটা অবজার্ভ করতে পারছি, কার ক্ষেত্রে মানে আমরা মেজার করতে পারবো, আর কোন অবজেক্ট কেমন অবজেক্ট হলে আমরা মেজার করতে পারবো না, সেগুলো 2-4টা ক্যালকুলেশনের মাধ্যমে দেখছি। তো তাহলে ধরো একটা ইলেকট্রনের মাস কত, ইলেকট্রন আছে, ইলেকট্রনের মাস
মনে রেখে দেবে 9.1 × 10⁻31, তাই তো, এটা কেজি। আর ভেলোসিটি বলে দিচ্ছে v = 10⁻7 মিটার পার সেকেন্ড। তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে হচ্ছে ল্যামডা = h/p, তাই তো। তাহলে p = mv, তাহলে h/m × v। তাহলে h এর ভ্যালুটা কত? h হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার ভ্যালু 6.6235। আমি 6.62 থেকে লিখছি। তাহলে h হচ্ছে 6.62 × 10⁻34, এটা হচ্ছে h এর ভ্যালু। তাহলে তুমি এইবার ভ্যালুটা পুট করো, তাহলে 6.634 তাহলে তুমি যদি এই ভ্যালুগুলো বসাও তাহলে এটা ক্যালকুলেশন করলে এই 0.73 অ্যাংস্ট্রম তোমার রেজাল্ট আসবে। তাহলে ইলেকট্রনের যে ওয়েভলেন্থ হলো সেটা হচ্ছে 0.73 অ্যাংস্ট্রম, যেটা আমরা মেজার করতে পারবো। মানে এই যে অ্যাংস্ট্রম অর্ডারের ওয়েভলেন্থ সেটা আমরা মেজার করতে পারবো, আমাদের কাছে এরকম অ্যাভেলেবল মানে মেজারমেন্টের যে টেকনিক সেটা আছে, ইনস্ট্রুমেন্ট আছে। এরপরে আমরা একটা মার্বেলের ক্ষেত্রে বলছি। একটা মার্বেলের, ধরো এটা আমি মুছে দিচ্ছি, ধরো একটা মার্বেল আছে, বলছে মার্বেলের মাস হচ্ছে 10 গ্রাম, ভেলোসিটি 10, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? তাহলে ল্যামডা = এই একই ফর্মুলা ইউজ করব, mv। তাহলে h এর জায়গায় 6.62 × 10⁻34 and 10, এটা গ্রামে আছে, তার মানে এটা সিজিএস এ নেই, এটা এসআই এ আছে। তাহলে ইউনিট কনভার্সন করে নাও, 10⁻³ দিয়ে গুণ করলাম, কেজিতে হয়ে গেল। ভেলোসিটিটা মিটার আছে, মিটারে। তাহলে এটাকে সলভ করলে যেটা আসবে 6 পয়েন্ট সামথিং আসবে ইন্টু 10⁻−33 মিটার আসবে, 6.62 × 10⁻−33। এটা একটা মার্বেল বলের জন্য বললাম, মার্বেলের জন্য, ঠিক আছে, মার্বেল। আর একটা ইলেকট্রনের যেটা দেখলাম, একটা ইলেকট্রনের জন্য ল্যামডাটা হচ্ছে 0.73 অ্যাংস্ট্রম ছিল। তাহলে তুমি এখানে দেখে বুঝতে পারছো যে মার্বেলের যে ওয়েভলেন্থটা সেটা কিন্তু অনেক স্মল, 10⁻−33 অর্ডার। এটা যেখানে 10⁻10 অর্ডারের, মানে এটা অ্যাংস্ট্রমে আছে, এটাকে মিটারে লিখলে তো এরকম হবে না, 0.73 × 10⁻10 মিটার। তাহলে এটা -10 অর্ডার, এটা -33। তাহলে মার্বেলের যে ওয়েভলেন্থটা সেটা অনেক স্মল উইথ রেসপেক্ট টু ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের থেকে মার্বেলের যে ওয়েভলেন্থটা স্মল, এই জন্যই আমরা একটা মার্বেল বা একটা ফুটবল বলো বা একটা মুভিং কারের বলো, আমরা ডি ব্রগলি যে ওয়েভলেন্থ দেখতে পাওয়ার কথা, ওয়েভ নেচারটা, সেটা দেখতে পাই না। তাহলে এইখান থেকে কি কনক্লুশন আসছে যে একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট, মানে একটা যাদের মাস মানে লার্জ অবজেক্ট, আমরা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট বলতে পারি একটা বল, বলতে পারলে একটা গার্ড যেরকম বললাম। আর একটা মাইক্রোস্কোপিক অবজেক্ট বলতে ধরো অ্যাটমের ভিতরে যে ছোট ছোট পার্টিকেল, মানে ইলেকট্রন, নিউট্রন, প্রোটনও বলতে পারো। তাহলে এই যে এদের ডিফারেন্সটা, মানে একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য আমরা ওয়েভলেন্থ দেখছি অনেক স্মল, কিন্তু একটা মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য আমরা ওয়েভলেন্থ ডিটেক্ট করতে পারছি। তার মানে হচ্ছে যে ডি ব্রগলি হাইপোথিসিসটা ইম্পর্টেন্স কাদের জন্য? মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য ডি ব্রগলি হাইপোথিসিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এদের ক্ষেত্রে আমরা ওয়েভলেন্থটা ডিটেক্ট করতে পারবো বা মেজার করতে পারবো, কিন্তু একটা মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য আমরা ওয়েভলেন্থটা মেজার করতে পারি না। এই জন্যই আমরা রিয়েল লাইফে যে সমস্ত মুভিং অবজেক্ট দেখি তাদের ক্ষেত্রে আমরা ওয়েভ নেচারটা দেখতে পাই না। এই যে কটা ফর্মুলা আমি লিখেছি না, আর ইলেকট্রন, প্রোটন, ডিউটেরন এন্ড আলফা পার্টিকেল, এইগুলোর জন্য ওয়েভলেন্থ গুলো এক্সপ্রেশন লেখা আছে, ঠিক আছে। এই এক্সপ্রেশন গুলোতে ভিটা হচ্ছে ভোল্টেজটা, সেটা হচ্ছে ইউনিটটা হচ্ছে ভোল্টেজ। এই ফর্মুলা চারটে তোমরা মুখস্থ যদি রেখে দাও, তাহলে পরীক্ষা যদি আসে তো ডাইরেক্ট ভির ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই ইজিলি হয়ে যাবে, মানে বেশি টাইম লাগবে না করতে। এই জন্য তোমরা এই চারটে ফর্মুলা নোট ডাউন করে নাও খাতায়। এরপরে আমরা 3-4টে প্রবলেম করব, তো তারপর আমরা ক্লাস শেষ হয়ে যাবে। ডি ব্রগলি হাইপোথিসিসের উপর বেস করে 4-5টা প্রবলেম সলভ করি। চলো প্রবলেম নাম্বার 1 করি, যেটা হচ্ছে তোমার ডি ব্রগলি হাইপোথিসিসের উপর বেস করে। কি বলেছে? বলেছে with what potential an electron should be accelerated so that its de Broglie wavelength becomes to 10 angstrom। তাহলে বলছে যে তুমি কত পোটেনশিয়ালে অ্যাক্সিলারেটেড করলে
যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে সেই ইলেকট্রনটার ওয়েভলেন্থ 10 অ্যাংস্ট্রম হবে। তাহলে কার ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে? ইলেকট্রনের ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে। তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থে আর ভোল্টেজের যে ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম, কি ফর্মুলা ছিল? ল্যামডা ইকুয়াল টু 12.27 স্কয়ার রুট অফ ভি, যেখানে ভিটা ভোল্টে লিখতে হচ্ছিল, অ্যান্সারটা পেতাম আমরা অ্যাংস্ট্রমে। তো সিম্পলি এখানে ভি জায়গায় কত ভ্যালু হলে আমার ল্যামডাটা 10 হবে এটাই জানতে চেয়েছে। তাহলে কি জানতে চেয়েছিল? ল্যামডার ভ্যালু, সরি ভির ভ্যালু। কার ভ্যালু দেওয়া আছে? ল্যামডার ভ্যালু। ল্যামডা ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম, তাহলে 10 বসিয়ে দিলাম। আর এদিকে 12.27 স্কয়ার রুট অফ ভি, তাহলে এইবার এইদিকে ভিটা নিয়ে চলে আসলাম, তাহলে 12.27 বাই 10। এবার এটাকে স্কয়ার করে দাও, তাহলে ভি ইকুয়াল টু 12.27 বাই 10 করে যা অ্যান্সার আসবে সেইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে। ভি ইকুয়াল টু 1.5 ভোল্ট। এইরকম একটা প্রবলেম করবে, 5 নাম্বার পেয়ে যাবে পরীক্ষায়। কিচ্ছু নেই প্রবলেমটাতে, দেখো এই ফর্মুলাটা মনে থাকলে অত টাইমও লাগবে না করতে, খালি ভির ভ্যালু ল্যামডার ভ্যালুটা বসাবে আর বোথ সাইড সিম্পলিফাই করবে, তাহলেই হয়ে যাবে। এরপরে নেক্সট প্রবলেম করি, চলো। যদি তোমার একটা প্রোটন আর একটা হচ্ছে তোমার আলফা কণা হয়, তাহলে তাদের যদি ভেলোসিটি সেম থাকে তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিও কত হবে? কার কার বলেছে প্রোটন আর আলফা কণা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোটন আর আলফা বলেছে যে ভেলোসিটিটা দুজনের ইকুয়াল। প্রোটনের জন্য ধরো ভিপি লিখছি, আলফার জন্য ভি আলফা। কোশ্চেনে বলে দিয়েছে ভিপি ইকুয়াল টু ভি আলফা। যদি দুটোর ভেলোসিটি সেম হয় তাহলে তোমার ল্যামডা পি বাই ল্যামডা আলফাটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে ল্যামডার রিলেশন কি? ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি মানে কি? মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে পি জায়গায় এম ভি বসাবো, তাহলে এইচ ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস এবং ভেলোসিটি। তাহলে আমি কি করব? সিম্পলি ল্যামডা পি বাই ল্যামডা আলফা করব। তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা মানে হচ্ছে এইচ বাই এম পি মাস অফ দ্য প্রোটন ইন্টু ভেলোসিটি অফ দ্য প্রোটন ডিভাইডেড বাই এইচ বাই এম আলফা ইন্টু ভি আলফা। ভেলোসিটি অফ দ্য আলফা পার্টিকেল ভেলোসিটি অফ দ্য আলফা পার্টিকেল মাস অফ দ্য আলফা পার্টিকেল। তাহলে এইচ এইচ কাটাকাটি হয়ে গেল, এটা উপরে চলে গেল, তাহলে কি থাকছে? এম আলফা ভি আলফা ডিভাইডেড বাই এমপি ভিপি। তোমার কোশ্চেনে বলে দিয়েছে যে ভিপি ইকুয়াল টু ভি আলফা হবে, তাহলে এই টার্মটা তোমার কেটে যাবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এম আলফা বাই এমপি। তাহলে এম আলফা বাই এমপি। এইবার মাস অফ দ্য প্রোটন মানে মাস অফ দ্য প্রোটন কি হবে? আর মাস অফ দ্য আলফা পার্টিকেল, মাস অফ দ্য প্রোটন আর মাস অফ দ্য আলফা পার্টিকেলের রিলেশনটা হচ্ছে এরকম। মানে আলফা পার্টিকেলে কতগুলো প্রোটন আছে? দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, কিন্তু তার টোটাল যা ভর সেখানে তো প্রোটনও আসবে নিউট্রনও আসবে, তার জন্য হচ্ছে 4 ইন্টু এমপি হবে। মানে দুটো প্রোটনের মাস আর নিউট্রনের মাস মোর অর লেস ইকুয়াল হয়। তাহলে মাস অফ দ্য আলফা পার্টিকেল ইকুয়াল টু 4 ইন্টু মাস অফ দ্য প্রোটনের মাস। তো এইখানে রেশিওতে বসালে তাহলে কি পাবে? এম আলফার ভ্যালু হচ্ছে তোমার 4 ইন্টু এমপি ডিভাইডেড বাই এমপি। তাহলে যা দাঁড়ালো ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু 4। এইটা হচ্ছে তোমার, যদি তুমি ক্লাস 12-এ 4th সেমিস্টার এক্সাম দিবে তখন এত কিছু ডিটেলস করবে, বাট তুমি যদি নিটের স্টুডেন্ট হো বা জেইর স্টুডেন্ট হো তখন তোমার কাছে 1 সেকেন্ডে কি করে প্রবলেমটা করবে। 1 সেকেন্ডে প্রবলেমটা করার জন্য আমি পুরোটাই মুছে দিচ্ছি, কি করে করবে, প্রথম থেকে কিভাবে ভাববে সেটা দেখো। তোমাকে ভেলোসিটি ইকুয়াল বলে দিয়েছে, ভিপি ইকুয়াল টু ভি আলফা বলে দিয়েছে, তোমাকে ল্যামডা পি বাই ল্যামডা আলফা ক্যালকুলেট করতে বলেছে, তাই তো? তাহলে আমরা জানি ডি ব্রগলি হাইপোথিসিস থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি মানে এইচ বাই এম ভি। তার মানে হচ্ছে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস এবং ভেলোসিটি। কিন্তু এখানে যেহেতু ভেলোসিটিটা ইকুয়াল তাই আমি ভেলোসিটি নিয়ে আর ভাববই না, যেটা আমার মানে ইকুয়াল নয়, যে প্যারামিটারটা আমার ভ্যারি করছে সেটা নিয়ে ভাববো। তাহলে এখান থেকে ডাইরেক্টলি লিখবে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, তার জন্য লিখতে পারি ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু এম আলফা বাই এমপি। তাহলে হচ্ছে 4 ইন্টু এমপি বাই এমপি, তাহলে হয়ে গেল 4। তাহলে 1 সেকেন্ডে যেই বা নিটে করে দিতে পারা যায়, কিন্তু এক্সামে যখন তুমি করবে তখন 2 বা 3 নাম্বার থাকবে, তাই তোমাকে স্টেপ ওয়াইজ করতে হবে, ঠিক আছে? এরপরে নেক্সট প্রবলেম, ক্যালকুলেট কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ 1 অ্যাংস্ট্রম।
আমি সবসময় সাজেস্ট করি প্রবলেম করার সময় কি কি ইম্পর্টেন্ট প্যারামিটার গিভেন আছে সেগুলো লিখে নেওয়া। তো ল্যামডা ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম এবং তোমাকে বের করতে বলেছে কাইনেটিক এনার্জি। দেন হাউ ক্যান আই রিলেট, মানে এই দুটোর মধ্যে রিলেশনটা আমাকে জানতে হবে, তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস জানি ল্যামডা ইকুয়াল টু h বাই পি। পি মানে কত? মোমেন্টাম, এমভি, h বাই এমভি। এইবার তুমি নিজেও জানো হাফ অফ এমভি স্কোয়ার মানে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তাহলে এইখান থেকে লিখতে পারি এম বোথ সাইড গুণ করলে এমভি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এটাকে কাইনেটিক এনার্জিকে যদি ই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে 2me। তাহলে mv ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2me। তাহলে তুমি এইখানে লিখবে h বাই স্কোয়ার রুট অফ 2m ইন্টু ই ল্যামডা ইকুয়াল টু। তাহলে এটা হচ্ছে ইন টার্মস অফ এনার্জিতে আমরা বিভিন্ন তিনটা ডিফারেন্ট টাইপসের প্রবলেম করলাম। তাহলে এইটা হচ্ছে তোমার এনার্জি বের করতে বললে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে যখন তোমার ইলেকট্রন বলবে। তাহলে আমি এবার ল্যামডার ভ্যালুটা 1 অ্যাংস্ট্রম দেওয়া আছে, তাহলে 1 অ্যাংস্ট্রম মানে 1 × 10⁻10। এইচ এর ভ্যালুটা কত আমার? এটাকে প্রথমে না সিম্পলিফাই করে নিই, তারপরে আমি ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এখান থেকে আসছে স্কোয়ার রুট অফ 2me h বাই ল্যামডা। তাহলে এখান থেকে বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে h স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে ই ইকুয়াল টু h স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন। তাহলে h এর ভ্যালু হচ্ছে 6.625 ইন্টু 10⁻−34। এটার স্কোয়ার আছে, এটার স্কোয়ার ইন্টু 2 কার মাস? ইলেকট্রনের মাস, কারণ এখানে আমি কার কথা বলেছি? ইলেকট্রনের। তাহলে 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ল্যামডা স্কোয়ার। ল্যামডা কত? 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম থেকে মিটারে গেলে কত করতে হয়? 10⁻10 দিয়ে গুণ করতে হয়। এটা হয়ে গেল মিটার, তাহলে এটা 10⁻10 তার স্কোয়ার। তাহলে এইটাকে যদি সলভ করো তাহলে তোমার জুলে আসবে এক্সপ্রেশনটা, কিন্তু জুলে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জির এক্সপ্রেশনটা ইলেকট্রোভোল্টে থাকে। তাই এইটাকে আমি আবার 1.6 ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে, জুল থেকে ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে সেটা ইলেকট্রোভোল্ট হয়ে যায়। তার মানে এটাকে জুলে পাবে এবং এটাকে যদি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ডিভাইড করো তাহলে যেটা পাবে সেটা তোমার ইলেকট্রোভোল্টে পাবে। তাহলে তুমি সেটাকে সিম্পলিফাই করবে, দিয়ে দেখবে এটা 150 ইলেকট্রোভোল্ট আনসার আসবে। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে তোমার 150 ইলেকট্রোভোল্ট। আজকের লেকচারে আমরা যেটা পড়লাম তার যদি সামারাইজ করা যায় তাহলে হচ্ছে এরকম ছিল যে আইনস্টাইন আমাদের বলেছিল যে লাইটের হচ্ছে ওয়েভ নেচার থাকবে, পার্টিকেল নেচার থাকবে, কিন্তু সেটাই লিমিটেড নয়, সেইখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করে যেটা হচ্ছে ডি ব্রগলি। সে বলে যে লাইটের কেন একটা ম্যাটারেরও যেমন লাইটের পার্টিকেল নেচার আছে তেমনি একটা ম্যাটারেরও ওয়েভ নেচার থাকবে এবং সেই ম্যাটারের যে ওয়েভ লেন্থ সেটা হবে ল্যামডা ইকুয়াল টু h বাই পি। তার মানে বেসিক্যালি এরকম হলো ব্যাপারটা যে একটা লাইটের যেমন ওয়েভ বা পার্টিকেল নেচার থাকে তেমনি একটা ম্যাটারেরও পার্টিকেল ওয়েভ নেচার থাকবে। ম্যাটারের তো পার্টিকেল নেচার আছে তো ওয়েভ নেচারও থাকবে, এটাই হচ্ছে মেন কনক্লুশন। তাহলে যেটা দাঁড়ালো যে আমরা এক্সপেরিমেন্টালি কিন্তু ম্যাটার মানে পার্টিকেল নেচার বা ওয়েভ নেচার কি মানে কি ফেনোমেনাগুলো দেখতে পেয়েছি। মানে পার্টিকেল নেচার দেখার জন্য যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, তেমনি ওয়েভ নেচার প্রুভ করেছে আমার ডিফ্র্যাকশন ইন্টারফিয়ারেন্স। কিন্তু তুমি যদি বলো আমাকে যে অ্যাট এ টাইম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা একটা সার্টেন সিচুয়েশন মানে একটা সার্টেন কন্ডিশনেই কখনো পার্টিকেল নেচার করবে কখনো ওয়েভ নেচার করবে, দুটো নেচার কখনোই একসঙ্গে দেখতে পাবো না। মানে একসাথে লাইট কখনোই ওয়েভের মতো বা পার্টিকেলের মতো বিহেভ করতে পারবে না, আইদার ওয়েভের মতো বিহেভ করবে না হলে পার্টিকেলের মতো বিহেভ করবে। তাহলে আমরা কি বলতে পারবো যে একটা ধরো সাপোজ একটা কয়েনকে টস করছো, তাহলে তুমি কি পেতে পারো? আইদার হেড আর কয়েন। সেম এখানেও আইদার তুমি লাইটের পার্টিকেল নেচার পেতে পারো না হলে ওয়েভ নেচার পাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে কি টপিকের উপর লেকচার চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে।